যে আজকালকার দিনে অনেক বাচ্চারা ডিপ্রেসড হচ্ছে। চাইল্ডহুড ডিপ্রেশনটা একটা খুবই কমন ব্যাপার, এটা আগেও হতো, এখনো হয়। আগে অ্যাওয়ারনেস ছিল না, এখন অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, এটাই হচ্ছে ডিফারেন্সটা। কারোর একটা হঠাৎ করে কালকে এক্সাম আছে বা কোনো একটা ইন্টারভিউ আছে, ভাইটাল ব্যাপার আছে, তার মধ্যে ওই ভমিটিং টেন্ডেন্সি চলে আসছে বা একটা মানে তার পেট গুড়গুড় করা বা অন্যরকম যে ব্যাপারটা, এটার সাথে মানসিকতার সাথে শারীরিকতা, এই যে মনের সাথে শরীর, এটার কিভাবে কানেক্ট করে? টেনশনটা যখন আমি ফিউচার নিয়ে করছি, অ্যান্টিসিপেট করছি, এই যে কালকে আমি ইন্টারভিউতে বসবো, আমি একটা ইমাজিনেশন তৈরি করলাম মাথায় যে ওরা আমাকে হ্যারাস করবে, এমন কিছু প্রশ্ন করবে, আমি পারবো না। এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলে আজকে আমাদের যে অতিথি, তার নাম অন্বেষা বন্দ্যোপাধ্যায়। অন্বেষা বেসিক্যালি একজন সাইকোথেরাপিস্ট। আমরা অনেক রকম থেরাপির কথা এতদিন শুনতাম, জানতাম, কিন্তু সাইকোথেরাপিস্ট এটা এখন আমাদের অনেকেই কম বেশি শুনছি। আজকালকার দিনে আমাদের অনেক সময় আমরা দেখি যে আমার মন ভালো লাগছে না, বা এই ধরনের কথোপকথন আমরা অনেক সময় আমরা নিজেদের মতোই প্রায়শই আমরা বন্ধু বান্ধব অনেকের কাছে শুনতে পাই যে আমার ঠিক আজকে ভালো লাগছে না। এই যে ভালো লাগছে না এটা শুনতে শুনতে যদি আপনারও মনে হয় যে আমার এটা সম্পর্কে আরও বেশি এক্সপ্লোর করা দরকার, আরও বেশি জানা দরকার, যে কেন ভালো লাগছে না, কি কারণ তার পিছনে, সেটা কিন্তু আজকে এই যে আমাদের পডকাস্ট হচ্ছে, এই পডকাস্ট চ্যানেলে আপনার কাছে কিন্তু সমস্ত রকম উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। অন্বেষা বেসিক্যালি সাইকোথেরাপিস্ট, অ্যান্ড আমরা অন্বেষার থেকে আজকে অনেকগুলো ব্যাপারে জানবো যে আমাদের মনের যত রকম রসায়ন হয় সেই ব্যাপারে। ওয়েলকাম জানাই আমাদের আজকের গেস্টকে, অন্বেষা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। তো অন্বেষা, আমরা প্রথম যেটা জানবো যে সাইকোথেরাপিস্ট এই যে শব্দটা, এই জিনিসটা বেসিক্যালি কি, এটা নিয়ে তুমি যদি আমাদেরকে একটু ডিটেইলিংয়ে জানাও। মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ, রাইট, সেইটা যখন আমার কোনোভাবে অবনতির দিকে যাচ্ছে, ঠিক যেমন আমাদের শারীরিক স্বাস্থ্য মাঝে মাঝে অবনতি হয়, জ্বর হয়, পেটের সমস্যা হয়, বা টাইফয়েড হলো, বা কলেরা হলো, বা ডেঙ্গু হলো, তখন যখন আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হচ্ছে, মানসিক ক্ষেত্রটাও তাই, শরীরের মতনই আর কি। তো সেইখানটা যখন কোনোময় আমার অবনতি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে, তখন আমি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে যাচ্ছি, সেটাই মূলত সাইকোথেরাপিস্ট। এই জায়গায় একটা জিনিস বলে রাখা ভালো, কাউন্সেলিং এবং সাইকোথেরাপি এই সমস্ত বিষয় নিয়ে মানুষ খুব ভীষণভাবে দ্বন্দ্বে থাকেন যে কি আসল ব্যাপারটা। কাউন্সেলিংতে সময়টা একটু কম লাগে এবং খুব ছোটোখাটো ইস্যুজ আর কি ধরুন, সেগুলোকে নিয়ে কাউন্সিলারের কাছে আমরা যেতে পারি। আর সাইকোথেরাপিটা একটুখানি বেশি সময় লাগে। মানে ধরুন আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন একটি মেয়ের ধরুন ব্রেকআপ হয়েছে, তার 15 বছর বয়স, সে ভীষণ কান্নাকাটি করছে, তার খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, তার ঘুম হচ্ছে না এবং তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। তখন সে একজন কাউন্সিলরের কাছে যেতে পারে, কিন্তু সে তখনই একজন সাইকোথেরাপিস্টের কাছে যাবে বা কাউন্সিলর তাকে সাইকোথেরাপিস্টের কাছে পাঠাবে বা তার সাইকোথেরাপির প্রয়োজন হবে তখন যখন সে তার বর্তমান পার্টনার, সে হয়তো খুব সেক্সুয়ালি অ্যাবিউজ ছিল বা ফিজিক্যালি অ্যাবিউজ ছিল, বা তার কোনো ট্রমাটিক ঘটনা ঘটেছে, বা কোনো পাস্ট ট্রমা এই ব্রেকআপের ট্রমার সাথে ট্রিগার করে গেছে। কাজেই সমস্যা যখন খুব গভীরে, শেকড় যখন খুব একদম নিচে, সেইটা যদি আমি গোড়া থেকে সারাতে যাই, তখন সাইকোথেরাপিস্টের প্রয়োজন পড়ে। ওকে, তো আমরা সাইকোথেরাপি ব্যাপারটা বুঝলাম। সাইকোথেরাপির ক্ষেত্রে এখন অনেক রকম প্রসেস আমরা জানি, তার মধ্যে কোন কোন প্রসেসগুলো তুমি সাজেস্ট করবে যে খুব জনপ্রিয় এবং মানুষজন এইটা নিচ্ছে, এই ব্যাপারটা নিয়ে যদি একটু জানাও আমাদেরকে। বেশি জনপ্রিয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলে একটি থেরাপি আছে। ওকে, 10টা থেকে 12টা সেশনের মধ্যে
বিষয়টা মোটামুটি সর্ট আউট করা যায়। মানে ধরো তোমার কর্মক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে, তোমার সহকর্মীদের সাথে তোমার সমস্যা তৈরি হচ্ছে, বা তুমি বসকে কিছু বলতে পারছো না, বহু মানুষ থাকে তারা না বলতে পারে না। তো সেই ক্ষেত্রে তখন আমি আমার এই ভাবনার যখন পরিবর্তন ঘটাচ্ছি এবং সেই পরিবর্তন আমার ব্যবহারিক দিকেও প্রতিফলিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তখন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করিয়ে থাকি। যে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা থেকে আমার একটা ইমোশন তৈরি হলো, সেই ইমোশনটা নেগেটিভ ইমোশন। তো সেই যে ইমোশনটা তৈরি হচ্ছে নেগেটিভলি, সেটাকে কিভাবে আমি বেটার করতে পারি, টুয়ার্ডস পজিটিভ করতে পারি, সেইভাবে যখন আমি সেই থেরাপিটায় যাচ্ছি, সেটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এরকম কোনো উদাহরণ যদি তুমি হ্যাঁ, একটু বলো উদাহরণ সবথেকে ধরো বেশি। আমি তোমাকে যদি বলি যে আমি যখন কালকে বসের কাছে গেছি, বস আমার দিকে এমনভাবে তাকালেন যেন উনি আমাকে নিয়ে খুব বিরক্ত। আচ্ছা, তো সেটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছি। ওই জন্য আমার বসের কাছে আসলে ছুটি অ্যাপিল করার ছিল, তো আমি সেটা করতে পারিনি। হুম হুম, এইবার আমাকে দেখতে হচ্ছে সিচুয়েশনটা অ্যাজ এ সাইকোথেরাপিস্ট। যদি আমি আমার বন্ধুকে বলি, সে একরকম কথা বলবে। মনোবিদরা একটু অন্যরকম হয় তো সাধারণ মানুষের থেকে। মনোবিদদের বক্তব্য হচ্ছে যে এই যে আপনার বস আপনার দিকে তাকালো, আপনি যে ধরে নিলেন যে উনি আপনার প্রতি বিরক্ত, সেটা কি একদম সম্পূর্ণভাবে মানে একদম ঠিক? এই বিষয়টা নিয়ে আপনি 100% আপনি কারেক্ট। এটাও তো হতে পারে যে উনি ওনার জীবনে খুব বিরক্ত, সেই বিরক্তিতে উনি আপনার দিকে তাকিয়েছেন, রাইট। আপনি ঘাবড়ে গেছেন। এটা শুনে তখন সেই মানুষটার মনে হতে পারে যে তাই তো, সত্যি তো। তাহলে কি হচ্ছে, ইমোশনের জায়গাটায় ভয়টা আসছে না, ভয়টা একটু কমছে, সে তখন একটু বুদ্ধি দিয়ে ভাবছে। আমরা একটা জিনিস সবসময় জানি যে ইমোশনের গতিবেগ লজিকের থেকে সবসময় বেশি। যুক্তি দিয়ে আমরা পরে ভাবি, যুক্তি দিয়ে কিন্তু তৃতীয় ব্যক্তি বেশি ভালোভাবে তোমায় বলতে পারবে, কিন্তু আমরা যখন কোনো কিছু কনফ্রন্ট করছি, আমরা কিন্তু আবেগ দিয়েই দেখি। এবং ভয় একটা খুব প্রাইমারি ইমোশন, এটা সব জায়গায় থাকে। ছেড়ে চলে যাবে, তাড়িয়ে দেবে, বার করে দেবে, আমার কাছে কিছু থাকবে না, মানুষের মধ্যে ভয় খুব বেশি কাজ করে। তো ও এখান থেকে ভয় পেয়েছে, যেটা খুব স্বাভাবিক, এবং তার জন্য ওর যেটা হয়েছে, ওর সত্যি সত্যি একটা ছুটির দরকার। ওই দরকারের ওই প্রয়োজনটা ঠিক হয়নি, ও ভয় পেয়ে ভীতু হয়ে চলে গেল। সেখানে কিন্তু একটা কমিউনিকেশন তৈরি হলো ওর বসের সাথে, ওর যে আচ্ছা এইভাবে তাকালে এইভাবে হয়ে যায়। ও যদি বিরক্তিটাকে নিয়েও ওর কথাটা বলতে পারতো, বড়জোর না বলতে পারতো, এই যে একটা অন্য অ্যাঙ্গেল দেওয়া হলো ওকে, তার ফলে এই পরবর্তীকালে যখন ও কমিউনিকেট করবে ওর বসের সাথে, অনেক বেটারভাবে কমিউনিকেট করতে পারবে। এবার এইটা 10-12খানা সেশনে একজন মানুষের ব্যক্তিত্ব সেরকমভাবে মোটামুটি তৈরি হয়ে যায় যে সে সিচুয়েশন কীভাবে ডিল করবে। আচ্ছা, তো বেসিক্যালি আমরা এই যে ঘটনাটা, এটার থেকে আমরা যেটা দেখতে পেলাম যে তোমাদের মানে সাইকোথেরাপিস্টদের যে কাজ, সেটা ধরা যেতে পারে যে আমি থার্ড একটা এম্পায়ার লাইক দ্যাট, যে আমি অন্যভাবে জিনিসটাকে, ফ্যাক্টটাকে দেখলাম। ডিরেক্ট ফ্যাক্টের মধ্যে গিয়ে আমরা শুধুমাত্র যে ফ্যাক্ট প্রতিফলন করে আমি যেটা কথা বলছি বা ভাবছি, শুধুমাত্র সেটা না, আর একটা পোর্শন থেকেও যদি দেখি, মানে থার্ড অ্যাঙ্গেল থেকেও যদি দেখা যায়, তাহলে সেই জিনিসটা, এটার সম্পর্কে আমরা বলতে পারি। হ্যাঁ, সেটা যত প্রফেশনাল হবে তত বেটার। এই ঘটনা তুমি আমার বন্ধুকেও বলতে পারতাম। আমার বন্ধু, তারও তো বসের ফ্রাস্ট্রেশন আছে তার জীবনে, আমাদের সবার আছে ওয়ার্ক প্লেসে কিছু না কিছু ফ্রাস্ট্রেশন, সেইগুলো প্রতিফলিত হয়। কিন্তু সাইকোলজিস্ট তো আর সেটা নয়। সাইকোলজিস্ট একজন নিউট্রাল মানুষ, সে কিন্তু আয়নার মতো। সে আপনাকে দিয়েই আপনার কাজগুলো করাবে, আপনাকে দিয়েই আপনার জিনিস ভাবাবে। সে বলবে না যে বাঁ দিকে যান, ডান দিকে যান, আপনিই চুজ করবেন যে আপনি কোন দিকে যাবেন। সেই কাজটা কিন্তু ট্রেনিং নিয়ে করা হয়, একজন শিক্ষিত মানুষ এই কাজটা করতে পারবে। আজকাল আমরা যেটা দেখতে পাই বেসিক্যালি, যে এই মুহূর্তে বাচ্চাদের ক্ষেত্রেও তাদেরও প্রচণ্ড ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছে, হতাশা বোধ আসছে। তো কোনোভাবে কি তোমাদের মনে হচ্ছে যে এটা আজ এখনকার যে শিক্ষা পদ্ধতি বা পড়াশোনার যে প্রসেস, এটা কি তাদের মধ্যে এই জিনিসটাকে আরও বেশি করে আনাচ্ছে, বা এটাতে এই যে ডিপ্রেশনের শিকার হওয়ার যে শিশুরা তোমাদের কাছে যায়, যেটা আমি কিছুদিন আগেই শুনছিলাম আমার এক ফ্রেন্ডদের সাথে কথা বলার সময়, যে আজকালকার দিনে অনেক বাচ্চারা ডিপ্রেসড হচ্ছে। এবং সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে তোমাদের কাছে কি এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেখানকার যদি কোনো কেস স্টাডি তুমি যদি একটু আমাদেরকে ডিটেল বলো একটু, তাহলে আমাদের অনেক ব্যাপারে, এই ব্যাপারটা নিয়ে অনেক আলোকপাত হয় আর কি, জিনিসটা নিয়ে। তো এই ক্ষেত্রে যা বলা যেতে পারে সেটা হচ্ছে যে শুধুমাত্র তো শিক্ষা ব্যবস্থাকে তার উপরেই জোর দিলে চলবে না। চাইল্ডহুড ডিপ্রেশনটা একটা খুবই কমন ব্যাপার, এটা আগেও হতো, এখনও হয়। আগে অ্যাওয়ারনেস ছিল না,
ওকে, এখন অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, এটাই হচ্ছে ডিফারেন্সটা, যে আমরা অনেকটা বুঝতে শিখেছি। যেমন বাচ্চাদের প্রচুর রকমের সমস্যা হয়, একটা নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম, সেটাকে আমরা মনোবিদরা বলি ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা Okay. খুব কমন একটা সমস্যা। সেখানে কি হয়, একটি বাচ্চা খুব দুরন্ত হয়ে যায়। বাচ্চা তো দুরন্ত হয়ই, তাহলে কি করে বুঝবো তার ADHD হয়েছে বা হয়নি? কারণ এই বাচ্চা শুধুমাত্র দুরন্ত হচ্ছে না, সে অ্যাটেনশন দিতে পারে না, তার একটা সমস্যা, সে ইনস্ট্রাকশন ফলো করতে পারে না। এছাড়াও ধরুন বাচ্চাদের হয় সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার, সেখানে কি হচ্ছে, বাবা মার মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, আচ্ছা, সেখান থেকে তার এই প্রবলেমটা। কিছু বাচ্চার ধরুন কন্ডাক্ট ডিসঅর্ডার হয়, এক ধরনের সমস্যা, সেখানে কি বাচ্চাটা প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। এই ধরনের বাচ্চারা কিন্তু পরবর্তীকালে গিয়ে অ্যান্টি সোশ্যাল হচ্ছে। যারা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের থাকে, যারা মার্ডারের হয়, রেপিস্ট হয়, আমরা জানি। তো এই ধরনের মানুষ কিন্তু ছোটোবেলাতে তাদের এই কন্ডাক্ট ডিসঅর্ডারের সমস্যা থাকতে পারে। দেখবেন কুকুরের লেজ কেটে দেয়, খুব অমানবিক আচরণ করে অনেক ছোট বয়সে, কিন্তু হয়তো ভাইকে বা দাদাকে এমনভাবে হয়তো মারলো, প্রচণ্ড দাগ থেকে গেল হয়তো হাতে বা পায়ে। তো ভীষণ ভায়োলেন্ট হয় এরম ধরনের বাচ্চা। তো এরা সবাই মানে মানসিক অসুস্থতা এদের মধ্যে রয়েছে। তার একটা অনেক বড় কারণ কিন্তু ব্রেন, অনেক বড় কারণ কিন্তু নিউরন, অনেক বড় কারণ কিন্তু বায়োলজি। তার সাথে তার সামাজিক পারিপার্শ্বিক ব্যাপার তো অবশ্যই রয়েছে। সে কিরম এনভায়রনমেন্টে থাকছে। আমরা জানি যে সমস্ত বাচ্চারা বস্তিতে থাকে, তারা তো এরকম জিনিসপত্র দেখে বা যেরকম কালচারে তারা সমাজে বড় হচ্ছে, সেখানে শিক্ষার আলো কতটুকু পৌঁছচ্ছে। এবার যদি আমি এই পপুলেশনটাকে দেখি যে একটি শিক্ষিত বাড়ির, মানে অনেকটা বড়, অনেক টাকা পয়সা রয়েছে, অর্থের দিক থেকে কোনো অসুবিধা নেই, সেই সমস্ত বাচ্চা, তাদেরও কি সমস্যা হচ্ছে না? তাদেরও সমস্যা হচ্ছে। সেখানে শিক্ষা একটা ফ্যাক্টর হতে পারে, তবে শিক্ষা ব্যবস্থা এখন কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেটার হয়েছে। এখন ওদের অনেক হ্যান্ডস অন এক্সারসাইজ করানো হয়, অনেক কিছুতে কিন্তু ওদের অ্যাক্টিভিটি বেস কাজ অনেক বেশি। আমাদের যেটা করতে হতো, আমরা খুব মোনোটোনাস পড়াশোনা করেছি, কিন্তু মুখস্থ করেছি, আমরা তারপর সেটাকে ভমিট করে দিয়েছি, এই প্রক্রিয়া আমাদের ছিল। বাচ্চারা কিন্তু এখন খেলতে খেলতে শিখছে, কাজেই ওদের এখন কিন্তু এই পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। এবার অনেকে বলছে প্রেশারের জায়গাটা আবার অনেকে হ্যান্ডেল করতে পারে না। সেটা তো বাচ্চা টু বাচ্চা সমস্যা, ইন্ডিভিজুয়ালি ভীষণভাবে ডিফারেন্ট হয়ে যায়। তবে এখন যেটা খুব সুবিধা হয়েছে, এখন বেশিরভাগ স্কুলেই স্কুল সাইকোলজিস্ট রাখা হচ্ছে, স্কুল কাউন্সিলর। আচ্ছা, সেখানে কোনো বাচ্চার সমস্যা হলে তারা ডিরেক্টলি কি তাদের কাউন্সিলরের সাথে কথা বলে। আগে যেমন কোনো বাচ্চা হয়তো খুব ভালো রেজাল্ট করলো, কিন্তু কোনো কারণে তার হয়তো রেজাল্ট খারাপ হচ্ছে, সেখানে সে কাউন্সিলরের সাথে কথা বলতে পারে। ম্যাথস পরীক্ষা নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে, যে ঠিক অঙ্ক পরীক্ষার আগের দিনকেই খুব পেটের গড়বড় হচ্ছে, আমাদের খুব কমন। কিন্তু এই সমস্ত ইস্যুস কিন্তু আজকাল সত্যি খুব ভালোভাবে অ্যাড্রেস করা হয়। এখন কিন্তু এই মানসিক স্বাস্থ্যের জায়গাটা অনেকটা বেশি আপগ্রেডেড হয়েছে। আচ্ছা, এই যে তুমি এই ঘটনার কথা বললে, একদম আমরাও এটার সাথে রিলেট করতে পারি। যে আজকে যখন এই ঘটনাটা ঘটছে, মানে কারোর একটা হঠাৎ করে কালকে এক্সাম আছে বা কোনো একটা ইন্টারভিউ আছে, ভাইটাল ব্যাপার আছে, রাত্রেবেলায় হয়তো কখনো তাকে এয়ারপোর্টে যেতে হবে, সে তার মধ্যে ওই ভমিটিং টেন্ডেন্সি চলে আসছে বা একটা মানে তার পেট গুড়গুড় করা বা অন্যরকম যে ব্যাপারটা, এটার সাথে মানসিকতার সাথে শারীরিকতা, এই যে মনের সাথে শরীর, এটার কিভাবে কানেক্ট করে, এটা যেহেতু তুমি রয়েছো আজকে, সেটার সম্পর্কে আরো ডিটেলে জানা আমার দরকার বলে মনে হয়। তোমার কি মনে হয়, মন আর শরীর কি আলাদা না এক? এ তো গীতার কথা অনুযায়ী যদি যাওয়া যায়, তাহলে বলা যায় যে আত্মা, পরমাত্মা, শরীর, মন সবই আলাদা, এক আলাদা ব্যাপার। কিন্তু এটা তোমাদের দিক থেকে তুমি কি বলতে পারো? তাহলে আমি জিজ্ঞেস করি, মন কোথায় থাকে? সেটা তো আমরা দেখতে পাই না। তাও মোটামুটি আন্দাজ, মনের এক্সিস্টেন্সটা কোথায় আছে? ব্রেন। এক্স্যাক্টলি সো। রাইট। ব্রেন তো কোথায় আছে? মাথার মধ্যে। মাথা কোথায় আছে? শরীরের মধ্যে। তাহলে শরীর আর মন তো কানেক্টেড, তুমি নিজেই বলেছো। রাইট। কাজেই যখনই আমার ওই টেনশন তৈরি হলো, টেনশনটা যখন আমি ফিউচার নিয়ে করছি, অ্যান্টিসিপেট করছি, এই যে কালকে আমি ইন্টারভিউতে বসবো, আমি একটা ইমাজিনেশন তৈরি করলাম মাথায়, যে ওরা আমাকে হ্যারাস করবে, এমন কিছু প্রশ্ন করবে, আমি পারবো না, এই হবে তাহলে ওই হবে, এটা হতে পারে ওটা হতে পারে। আমি এত পড়াশোনা করলাম, কিন্তু কালকে যদি আমি ঠিক কোশ্চেন পাওয়ার পর ব্ল্যাক আউট হয়ে যাই, তখন কি হবে? তাহলে তো আমার 6 মাসের পরীক্ষাটা 0 হয়ে গেল। বা এমন কিছু প্রশ্ন এলো যে প্রশ্নগুলো আমি পড়াশোনাই করিনি। আমরা একটা মজা করতাম ছোটোবেলায়, আপদ আর বিপদের মধ্যে তফাৎ আছে। আপদ কি, যে আমি পরীক্ষার মোটামুটি আমার রিভিশন হয়ে গেছে, কিন্তু একটা চ্যাপ্টার আমি পড়িনি, কিন্তু আমাকে আমার বন্ধু ফোন করে বললো, এই শোন, অমুক কোয়েশ্চেন কিন্তু আসবেই, মানে তুই ওই চ্যাপ্টারটা পড়িস না, তবে ওই কোয়েশ্চেনটা তুই একটু দেখে যা।
ও হলো আপদ। আমি লাস্ট মোমেন্টে সব রিভিশন করে ঘুমোতে যাচ্ছি, তার আগে আমি আবার ওই কোশ্চেনটা ভালো করে পড়াশোনা করে দেখে নিলাম, কারণ বন্ধু বলেছে। পরের দিন কোশ্চেন হাতে পেলাম, কোশ্চেনটা এলো না, হয়ে গেল বিপদ। এইবার যে আমি রিভিশনটা একদম কমপ্লিট করে ঘুমোতে যাচ্ছি, তার আগে যে আমি আপদটা নিয়ে নিলাম, ওকে, ফলে এক্সট্রা কিছু আমার মাথায় ঢোকালাম, এই যে এক্সট্রা চাপ নিলাম, তার জন্য আমার ঘুমটা কমে গেল, টেনশনটা বেড়ে গেল, তার জন্য তো আমার ওখানে যদি ব্ল্যাক আউট হয়ে যায় তাহলে আমার সাথে কি হবে? এবার এই রকম সিচুয়েশন নিয়ে না আমরা অনেক কিছু ভেবে নিই, পরে কি হতে পারে তাই নিই, এবং এটা ভেবে আমরা খুব ভয় পাই। এই জিনিসটাকে বলা হয় অ্যাংজাইটি। কিছু মানুষের এটা নেচারেই থাকে, দেখবেন আমাদের মানে বাবা মা পিসি কাকিমা সবার এইটাকে বলা হয় বেসিক্যালি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। খুব কমন একটা সমস্যা, যারা তিলকে তাল করে ফেলছে খুব ইজিলি। এটা কিন্তু আমরা করি, হ্যাঁ, মানে মানে ভাবছি যে ভাই তুই কোথা থেকে কোথায় চলে গেলি, মানে এটা তো খুব সামান্য ঘটনা না, তুই বুঝতে পারছিস না, যদি এমনটা হয় তুই কি করে জানলি যে এটা হবে না, এটা ভেবে এমন টেনশন, তার জন্য ওর পেট গুড়গুড় করছে। সেখান থেকে তো অনেক সময় বাউল সিনড্রোম দেখা যায়, যেটাকে আইবিএস বলা হয়, এবং সেটা খুব কমন, সেটাকে বলা হয় ইরিটেবল বাউল সিনড্রোম। মানে আমার পেট গুড়গুড় করছে, তারপর আমি বাথরুমে যাচ্ছি, এবং কোনো কিছু করবার আগেই আমার এটা হচ্ছে। পারফরমেন্স অ্যাংজাইটিতে আমি প্রচুর লোকজনদের দেখেছি যে 2 ঘন্টা পর একটা কিছু প্রোগ্রাম শুরু হবে, আমাকে পারফর্ম করতে হবে, আমার খুব ভয় করছে, যদি ওই সময় আমার গলা চুপ করে যায়, যদি ওই সময় আমি কিছু ভুলে যাই, যদি আমি লোকজনের কাছে একটা লজ্জায় পড়ে যাই, এই একটা ভয় আমার শুরু হলো, তার জন্য আমি বারবার বাথরুমে যাচ্ছি, বুক ধরপড় করছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, ঘেমে ফেলছি, হ্যাঁ, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি কিছু পারবো না। তো এটা হচ্ছে পুরোটাই অ্যাংজাইটির সিমটম, এগুলোকে বলা হয় ফিজিওলজিক্যাল সিমটম। এবার এই জিনিস যদি আমার দীর্ঘদিন ধরে হয়, তবে কিন্তু এর লং টার্ম শারীরিক প্রভাব আমাদের ওপর পড়ে। যেমন ধরুন ব্যাক পেন, নেক পেন, এছাড়াও ধরুন গ্যাস্ট্রিকের একটা প্রবলেম তৈরি হয়, অ্যাসিডিটির সমস্যা তৈরি হয়, কারণ এই যে লং টার্ম অ্যাংজাইটি এবং স্ট্রেস, সেটা কিন্তু আমার শরীরের ওপর প্রভাব ফেলতে বাধ্য। আমার ঘুমের পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ আমি তো সারাক্ষণ টেনশনে আছি, আমি তো সারাক্ষণ সজাগ, আমি সারাক্ষণ জেগে, কারণ আমার জীবনটা একটা যুদ্ধকালীন পরিস্থিতি হয়ে গেছে। রাইট। এবং আমরা এরকম অনেক মানুষকে কিন্তু চিনি, তারা ভীষণ টেনশন করে যে বাবা এটা কি হবে। আমরাই বলি আরে বাবা, আমরা সাধারণ মানুষরা কি বলিস, চিন্তা করিস না। সে বলে আচ্ছা, এই প্রথম শুনলাম একটা ভালো রেমেডি যে আমি প্রচুর চিন্তা করছি আর তুমি আমায় এসে বলছো চিন্তা করো না। সম্ভব নয়, কারণ এটা তো আমার হাতে নেই। তখন দেখতে হবে যে তাহলে আমার এর থেকে বেরোনোর উপায়টা কি। সেই জন্যই তো মনোবিদরা রয়েছেন, কারণ মনোবিদদের পড়াশোনার বিষয় তো এইগুলোই। মনোবিদরা জানেন যে আপনার কি সমস্যা এবং সেই সমস্যা আপনার শরীরের ওপর কীভাবে প্রভাব ফেলছে। এবং এখনকার বেশিরভাগ সমস্যাই কিন্তু সাইকোসোম্যাটিক, বেশিরভাগ সমস্যাই তৈরি হচ্ছে মানসিক জায়গা থেকে, তার প্রভাব পড়ছে শরীরে। লোকে শরীরের ডাক্তারের কাছে ছুটছে এবং শরীরের ডাক্তার সব কিছু করে দেখছে, না 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 সব তো ঠিক আছে, শেষে গিয়ে সে একদম যাচ্ছে মানসিক ডাক্তারের কাছে। আরেকটা এক্সাম্পল আমি দেবো, আপনারা দেখবেন একটু মাঝবয়সী মহিলা, মোটামুটি ধরুন মেনোপজ হয়েছে বা হয়নি এরকম সময়তে, তারা খুব ব্যথার সম্মুখীন হন, বিশেষ করে অ্যাবডোমিনাল যে জায়গাগুলোতে আর কি, ধরুন কোমরে বা পায়ে, এরকম প্রচুর জায়গার থেকে তারা ব্যথা ভীষণভাবে পেতে শুরু করেন। তাদের জীবনের প্রচুর অভিযোগ থাকে, কারণ আমরা তো জানি যে মহিলার ওপর দিয়ে আমরা প্রচুর সামাজিক চাপ দিয়ে দিই এবং তারা সেটা নিয়ে নেয়, তার কারণ এটা হয়ে এসছে। তাই এই যে আজকে আমরা ফেসবুকে খুব মজা করছি, এই দেখ পাড়ার কাকিমা দূরবীন দিয়ে দেখছে পাশের বাড়ির মেয়েটা যার বিয়ে হলো সে কেন শাঁখা সিঁদুর পরেনি, এটা তো দেখতে হবে যে সেই মহিলা এটা কেন করছে। তার তো এর পেছনে একটা ভীষণ যন্ত্রণা এবং ত্যাগের একটা বিরাট গল্প আছে। তার মনে হচ্ছে যদি আমি ভোগ না করে ত্যাগ করি, এই মানুষটা কেন করবে না, তার জন্য তার তো সাফারিং হচ্ছে। সে কি করছে, সে ইমোশন সাপ্রেস করছে। দিনের পর দিন মানুষ যদি সেটা করতে শুরু করে নিজের ওপর, তার একটা শারীরিক প্রভাব পড়ে, সেটা হচ্ছে ব্যথা। আমরা বলি সাইকোলজিস্টরা সোমাটোফর্ম ডিসঅর্ডার। আমার খুব প্রিয় একজন কাছের একজন মানুষ, তার এই সমস্যাটা হয়েছিল মেনোপজের পর, হাতে অসম্ভব ব্যথা, প্রচণ্ড ব্যথা। মানে তখন সবে সবে সাইকোলজি পড়া শুরু করেছি 11-এ। সে তখন আমাকে ফোন করে বলেছে, জানিস তো এরকম একটা অসুবিধা হচ্ছে, আমি এক্স-রে করিয়েছি দেখতে পাচ্ছি না, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিছুতেই ব্যথা কমছে না। তার আসলে সোমাটোফর্ম ডিসঅর্ডারটা হয়েছে। সে কিন্তু জানে না যে এই ব্যথার কারণ কিন্তু মানসিক। আমাদের এই সম্পর্কে সচেতনতাই নেই। আসলে এই যে এত না পাওয়া, অপমান,
এত স্যাক্রিফাইস, তার তো একটা অনেক বড় ইমোশনাল বার্ডেন আছে, সেটা সে কোথা দিয়ে বার করবে? তার তো একটা রিলিজ দরকার, তার তো কোনো রিলিজ নেই। তার সকালবেলা 5টায় ঘুম থেকে উঠে যাবতীয় সংসারের কাজকর্ম করে রাত্রিবেলা শোয় এবং তার পরের দিন আবার এটা করে এবং অন্যের জন্য ক্রমাগত করে যাওয়া, এটা যে করছে বা যারা করছে তাদের একটা অসম্ভব মানসিক যন্ত্রণা তৈরি হচ্ছে। আমরা সেটা গুরুত্বই দিচ্ছি না, কিন্তু তারা তো সেটা নিচ্ছে না। এবং একটা বয়সের পর গিয়ে তারা বলছে সারাটা জীবন দেখ সংসারের জন্য করে এলাম, এই এলাম, এখনকার কিছুই পেলাম না, এবং এখনকার দিনের লোকজন তো দেখ ওরাই সব মেনে নেবে না, ওরা করবে না, এবং ওদের উপর আমার রাগ হচ্ছে, তাই নিয়ে আমরা মজা করছি। কিন্তু তাদের রাগটা কেন হচ্ছে? রাগের পেছনে তো আসলে থাকে দুঃখ। সাইকোলজি তো তাই। তোমার যার ওপর ভীষণ রাগ হচ্ছে, তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, আসলে তার প্রতি তোমার ভীষণ দুঃখ আছে, কারণ সে নিশ্চয়ই তোমাকে কোনো যন্ত্রণা পৌঁছেছে। তার এই না পাওয়া যন্ত্রণাগুলো যারা পাচ্ছে, সেই যন্ত্রণা ট্রিগার করে দিচ্ছে। কাজেই পাশের বাড়ির মেয়েটা যে একদম শাঁখা পলা সিঁদুর পড়ছে না, কোনো রকম কোনো আচার মানছে না, সে রান্না বান্নাও করছে না, নিজেকে নিয়ে একদম বিন্দাস আছে, তার খুব অসুবিধা তৈরি হচ্ছে। আচ্ছা, এই মহিলাদের কথাই যখন উঠলো, আমরা এই মাঝবয়সী বা মধ্যবয়সী অনেক মহিলাদের থেকে আমরা শুনি যে তাদের মুড সুইং হচ্ছে। এটা এখন একটা খুব বড় রকম একটা সাবজেক্ট বা বিষয় বলা যেতে পারে, যে মুড সুইং হচ্ছে। এবং মুড সুইং হওয়ার ফলে সে তার পারিবারিক যে দাম্পত্য যে জীবন, সেই জীবনটা দুর্বিষহ হয়ে যাচ্ছে। তার পাশাপাশি যেই থাকছে তাকে মানে পারলে তো মানে তার সাথে একটা খুব বাজে রকম তাদের একটা সম্পর্ক ক্রিয়েট হচ্ছে। তাতে তার বাচ্চাও এফেক্ট হচ্ছে, তার ফ্যামিলি সম্পূর্ণভাবে এফেক্ট হচ্ছে। এই যে জায়গাটা, এটাকে তোমরা কিভাবে দেখো? মুড সুইং হলে এটাও কি সাইকোথেরাপিস্টদের কাছে যাওয়া উচিত বলে তোমার মনে হয়? মহিলাদের প্রত্যেক মাসে মুড সুইং হয়, একটা বয়সের পর তো নয় বলবো। আচ্ছা, কারণ মহিলারা একটা সাংঘাতিক হরমোনাল চেঞ্জের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, হরমোনাল চেঞ্জের একটা ইমোশনের বড় জায়গা রয়েছে। ওকে। প্রত্যেক মাসে যখন মেয়েদের পিরিয়ডস হচ্ছে, তার 7 দিন আগে থেকে তার পিএমএস শুরু হয়ে যায়। পিএমএস হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম। ওকে। তো দেখা যাচ্ছে যে আমাদের যদি আমরা ইতিহাস দেখি আর কি, মোটামুটি মেয়েদের একটা বয়সে তাদের বিয়ে হয়েছে, আমরা দেখে এসি, মানে অনেক আগে 13 বছর 15 বছর, তারা মোটামুটি আমরা দেখছি যে এই যৌনতার কার্যকলাপগুলো ওই বয়স থেকে তৈরি হয়েছে। এবার এখনকার দিনের মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট, তারা 30-এর বছর পরেও তারা সেটা করছে না, কাজে তাদের হরমোনাল একটা গ্রোথ হচ্ছে না বা ডেফিসিয়েন্সি হচ্ছে বা ইত্যাদি যা শারীরিক ওই জায়গায় সমস্যা হচ্ছে। তো সেখান থেকে তাদের একটা পিএমএস এর সমস্যা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, এবং সেটা পিরিয়ডসের আগেই হয়, এবং তার জন্য এই হরমোনের চেঞ্জের জন্য তার একটা মুডের ওপর প্রভাব পড়ে, পিরিয়ডসের সময়তেও পড়ে। তারপর যখন মেয়েটি গর্ভবতী হচ্ছে, সেই সময়তেও তার মুডের ওপর একটা বিশাল বড় চেঞ্জ হয়, এবং মেয়েটির যখন মেনোপজ হচ্ছে তখন তো চেঞ্জ হয়ই হয়, ভীষণভাবে চেঞ্জ হয়। কিন্তু এই হরমোন একটা অনেক বড় কারণ, তার সাথে তো সামাজিক প্রভাব আছেই, মানে দুটো একসাথে আমি যেহেতু দেখতে যাচ্ছি আর কি, সেই বিষয়টা তো রয়েছেই। সমাজ তো মানুষকে প্রচুর রেস্ট্রিক্টেড করছে, একদম ভীষণভাবে। তো এই ঘটনাগুলোকে তোমরা সাইকোথেরাপিস্টরা কিভাবে ট্রিট করো? প্রথমে তো একদমই যেটা সিবিটি বলছিলাম, ওটা হচ্ছে টক থেরাপি, একজন মানুষকে বলতে দেওয়া, কারণ তার মধ্যে তো প্রচুর কিছু জমে আছে। এবার সে তো আর বন্ধুকেও তো বলতে পারে, সে কেন সাইকোথেরাপিস্টের কাছে যাবে? একদম, মানুষ তো যায় না, মানুষের সত্যি সাইকোলজিস্টের কাছে যায় না। তার কি মনে হয়? তার মনে হয় আমি আমার কাউন্সেলিং করতে পারি, আমার আরেকটা মানুষকে তো বা দরকার আমার নেই। একজন বান্ধবী আছে, তাকে বললেই হবে। ও খুব ভালো টিপস দেয়, কিন্তু জানিস তো টিপস শুনে তো একদিন এলাম, হ্যাঁ, এবং আমি অথচ শক্ত সামর্থ্য মানুষ, হঠাৎ করে পাগলের ডাক্তার কেন দেখাবো আমি? হ্যাঁ, এই জায়গাতে আমার একটা পয়েন্ট আছে যে সাইকোথেরাপিস্ট এদের কাছে যাওয়া মানেই মানুষের একটা ধারণা আছে যে আমি হয়তো পাগল অথবা আমাকে মানসিকভাবে কোনোভাবে ভারসাম্যহীন বলে আগে ডিটেক্ট করা হয়ে যাচ্ছে বলে আমাকে যেতে হচ্ছে, তার জন্য আমি যাবই না, আমি ডাক্তারই দেখাবো না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা এখন মানুষের মধ্যে আছে। যাই হোক, আমরা যে জায়গায় ছিলাম, তাহলে এই যে মহিলারা যারা তোমাদের কাছে যাবে এই মুড সুইংয়ের পরে যে ম্যাটারটা হচ্ছে সেটা নিয়ে, সেটাতে তোমরা কিভাবে তাদের ট্রিট করো, সেটাই আমরা যেটা জানতে চাইছিলাম, যদি সংক্ষেপে একটু বলো। হ্যাঁ, প্রথমটার উত্তর দিই, সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্সটা তুমি বলছে যে পাগলের ডাক্তার বলে না যাওয়া। আমরা তো সোশ্যাল কন্ডিশনিং এ বড় হই, আমাদের তো একরকম ভাবে বড় করা হচ্ছে যে এইটা 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 হবে,
জীবন তো আর হিসেব মিলে যাবে না, আর নিখুঁত একদম। ভাবেও এগোবে না, সে না। তার মতন যাবে। তার মধ্যে অনেক বাধা বিপত্তি, এটা সেটা, তার জীবনটা স্বাভাবিকভাবে চলতে গিয়ে আবার ভেঙে যাবে, আবার সে গোটাবে, আবার ভেঙে যাবে, কখন ভাঙবে কখন গোটাবে সে নিজেও জানে না। জীবন তো আমাদের এইভাবেই আশ্চর্য করছে, কাজেই আমাদের তো ক্রমাগত অ্যাডাপ্ট করতে হচ্ছে। রাইট। কিন্তু সোশ্যাল কন্ডিশনিংয়ে কি হয়, ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে কিছু জিনিস গেঁথে দেওয়া হয়। এই যে পাগলকে নিয়ে কি করি আমরা, মজা মজা করি, করি। একদমই। ইয়ার্কি মারি। তাই জন্যই যে ভাবনাগুলো একটু হলো পাগলের মতো, সেটা আমি কাউকে বলতে পারছি না, বা সেটা যখন আমার মেয়ে বা আমার বর বলে দিচ্ছে তুই জানিস ও কিরকম পাগলামি করে, তখন আমি খুব লজ্জা পেয়ে যাচ্ছি, কারণ এটা তো অ্যাসোসিয়েট করে আমাকে বড় করা হয়েছে, আমি তো তৈরি হয়েছে ওইভাবে। কাজে সেটা ব্রেক করে বেরোনো সত্যিই খুব ডিফিকাল্ট। সেই জন্য এই প্রসঙ্গগুলো আসে, যে আমি যে সাইকোলজিস্টের কাছে যাব, তার নিজের মাথা ঠিক আছে কিনা তার নেই ঠিক। যারা সাইকোলজিস্ট তাদেরকে তো প্রচুর অপমান সহ্য করতে হয়, তোরই তো সমস্যা আছে, তোরই তো এই আছে। আপনি কি আপনার জেনারেল ফিজিশিয়ানকে কি বলবেন আপনারই তো পরশুদিন পেট খারাপ হয়েছিল, আপনি কেন আজ আমাকে পেট খারাপের ওষুধ দিচ্ছেন? কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে যে কাজ করবে তাকে এটা সারাদিন শুনতে হয়, সারাক্ষণ তাকে শুনতেই হবে। তার কারণ তার উপর একটা রাগ তৈরি হচ্ছে, সে বুঝতে পারছে না তার ভালনারেবিলিটি আমি দেখে নিচ্ছি, তার মনের অন্ধকার জায়গাগুলো আমি যদি বুঝে যাই, এই যদিও বুঝে যায়, তাহলেও হয়তো আমায় নিয়ে মজা করবে, কারণ এতদিন ধরে তো মজা করা হয়েছে। হয় আমি এটা দেখে এসেছি, তো আমরা তো এভাবে দেখেই বড় হয়েছি, পাগল রাস্তার পাগলকে দেখে আমরা কি আমরা ঢিল ছুটতাম, লাইক দ্যাট। এই জায়গাটা এক্স্যাক্টলি আমাদের সেই এমপ্যাথি তৈরি হয়। এবং সিনেমা বা মুভিতেও দেখানো হয় যে পাগল মানে একদম তাকে পাগলা গারদে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, মানে একটা আরেকটা যন্ত্রণাময় জীবন। হ্যাঁ, এবার দেখতে হবে কোন ধরনের সিনেমা। এখন যেমন বহু সিনেমা হয় মানসিক সমস্যাকে অ্যাড্রেস করে, সেটার একটা অনেক বড় ইম্প্যাক্টফুল জায়গা আছে। সেই সময় যখন এই পাগলকে শক দেওয়াও দেখানো হয়েছে ভুলভাবে, সেই সময় তখন কিন্তু কামাল হাসানের যে ছবিটা শ্রীদেবীকে নিয়ে জিন্দেগি গালে লাগালে, খুব সম্ভবত পুষ্পাক যে ছবিটা, সেটাও কিন্তু মানসিক অসুস্থ মানুষদেরকে নিয়েই করা হয়েছে আর কি। তো এরকম প্রচুর সিনেমা কিন্তু হয়েছে, এবং ফিল্ম খুব ভালো অ্যাওয়ারনেস তৈরি করেছে। ডিয়ার জিন্দেগি খুব ভালো অ্যাওয়ারনেস তৈরি করেছে। একটি বাংলা সিনেমা মুখার্জিদার বউ দারুণ অ্যাওয়ারনেস তৈরি করেছে। শিবপ্রসাদ একটি ছবি বানিয়েছিলেন হামি, বাচ্চাদের জন্য খুব ইনিশিয়াল লেভেলে একটা অ্যাওয়ারনেস তৈরি করেছে। তো এইগুলো কিন্তু এখন হয়, তার জন্য কিন্তু মানুষের একটু হলো ওই ভাবনার পরিবর্তন হয়, যে আচ্ছা মনোবিদ্যার মানে এই বিষয়টা এইভাবে দেখবেন। তাই জন্য যখনই মনোবিদের কাজে একজন মানুষ যাচ্ছে তার এই এত সমস্যা নিয়ে, তাকে বলতে দিতে হয় আগে, তারপর সে যে বার্ডেনগুলো নিয়ে 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 এগিয়েছে, সেই জায়গাতে তাদেরকে আস্তে 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 করে ওষুধ দিতে হয়। তাদেরকে সেই ঘটনাগুলোই বলা হয়, আচ্ছা আপনি আবার বলুন তো এই ঘটনায় কি হয়েছিল, আপনার বৌমার সাথে যে আপনার এই একটা সমস্যা তৈরি হলো, আপনার বৌমা কি বলেছে? তো বললো আমার বৌমা এটা বলেছে, ও যেভাবে বলেছে আমার খুব খারাপ লেগেছে, আমার মনে হচ্ছে যে ও আমাকে অপমান করছে। তখন সাইকোলজিস্ট এটা বলবেন যে আচ্ছা এমনও তো হতে পারে যে সেদিনকে আপনার বৌমার সাথে কারোর একটা অশান্তি হয়েছে, তার মনের ওপর প্রচুর ভার, তার খুব দুঃখ, আপনি বলেছেন আপনার ওপর বিরক্ত হয়েছে। মানুষ কার ওপর বিরক্ত হয়? কাছের মানুষের ওপর, নিজের লোকের ওপরে। তাহলে আপনি একটুখানি এইভাবে কেন ভেবে দেখলেন না? আপনাকে তো একটু এইভাবে ভাবতে হবে, কারণ আপনি তো বড়, আপনি তো বাড়ির অনেক একজন গুণী মানুষ, একজন অত্যন্ত বড় মানুষ। তখন সেই মানুষটা ভাবে আচ্ছা আমি তো এইভাবেও ভাবতে পারি। রাইট। আসলে ভাবতে তো আমরা অনেকভাবেই পারি একটা বিষয়কে, যদি একটু সহনশীলভাবে ভাবি তাহলে নিজেও ভালো থাকি, অন্য মানুষও ভালো থাকে। অথচ এই ধরনের সমস্যায় যদি আমি গিয়ে আমার বন্ধুকে বলি, সে কি করবে, পুরো বিষয়টা শাশুড়ি বৌমার ঝাঁচে ফেলে, যেটা আমাদের সমাজ করে এসছে আর কি, যে একটি সম্পর্ক, সেই সম্পর্কে সারাক্ষণ ঝামেলা হবে, সেই সম্পর্কটা সুন্দরভাবে পাশাপাশি অবস্থান করতে পারে না। এটা আমাদের ওই সোশ্যাল কন্ডিশনিং আমাদের শিখিয়ে দিয়েছে। এই কাজগুলি হচ্ছে মনোবিদের কাজ, যে এই যে ভেতর থেকে যে জিনিসগুলো আমরা লার্ন করেছি সেগুলোকে আনলার্ন করা, তাহলে নতুনভাবে সম্পর্কেও চেনা যায়, নিজেকেও চেনা যায়, নিজেকে অলওয়েজ ওপেন করা। একদম। ভারতবর্ষ কিংবা এই ধরনের যে দেশ, আমাদের দেশ সঙ্গে আরও অন্যান্য যে দেশ রয়েছে, এখানে মানসিক স্বাস্থ্য এই কথাটা নিয়ে এখন কীরকম তোমার মনে হয়, যে কতটা চর্চায় আমরা রয়েছি, বা এটা নিয়ে আমরা আরও কতটা বিস্তারিতভাবে ভাবতে পারি বা দেখতে পারি? সোশ্যাল মিডিয়া আসার পর বিষয়টা একদম অন্যরকমভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে। তার আগে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা একেবারেই ছিল না।
কাজেই আমরা তো জানি গোটা পৃথিবীর মানুষের কাছে এখন শরীরের একটি বিশেষ অঙ্গ হচ্ছে মোবাইল ফোন। মানে এই মুহূর্তে যদি আমি আমার ফোন খুঁজে না পাই, সবাই আঁতকে উঠবে, কি হলো, যদি আমার ফোনটা পড়ে যায় সবাই আঁতকে উঠবে। তো এটা আমাদের শরীরের অঙ্গ হয়ে গেছে আর কি। এবার তাকে আমরা অনেক সময় ভুলভাবে ব্যবহার করছি। বেশিরভাগ মানুষই বুঝতে পারছে না সে যন্ত্র নিয়ে কি করবে, সে যন্ত্রের অত্যাধিক যন্ত্রণাই পাচ্ছে। কিন্তু কিছু মানুষ যারা বুদ্ধি করে ইউজ করছে তারা কিন্তু এই ব্যাপারটাকে ভালো রকমভাবে ব্যবহার করে নিচ্ছে। সেখান থেকে তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে এখন অনেকটা সচেতন হয়ে গেছে। একজন ব্যক্তি সে কিভাবে বুঝবে যে তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে বা তাকে এই মুহূর্তে সাইকোথেরাপিস্টের কাছে যেতে হবে? যেমন আমরা শরীরের ক্ষেত্রে আমরা বুঝি বিভিন্ন রকম সিমটমস আছে, মনের দিক থেকেও কি সেরকম কোনো সিমটম আমরা পাই? অবশ্যই। একজন ব্যক্তি, তাকে যদি আমি বিভিন্ন রকম ভাগে ভাগ করি, প্রথমে যদি আমি বলি ঘুম এবং খাওয়া, তারপর যদি যাই তার সম্পর্ক, প্রেমের সম্পর্ক বা ইত্যাদি, তারপর যদি আমি যাই তার কর্মক্ষেত্র বা তার এডুকেশন বা স্কুল ইত্যাদি, তারপর যদি আমি যাই তার ফ্যামিলি এনভায়রনমেন্ট কি, বা আমার শরীর ভালো আছে কিনা কিছু, তারপর তো অকেশনাল আরও বিভিন্ন রকম ইনভলভমেন্ট। এইভাবে যদি একটা মানুষকে আমি তার বিভিন্ন কাজের ভিত্তিতে তাকে আমি দেখি, প্রথমে দেখতে হবে ঘুম আর খাওয়া সেটা যদি ভীষণভাবে ডিসরাপ্টেড হয়, ভীষণ ডিস্টার্ব হয়ে গেল, তার স্লিপিং একটা ডিস্টারবেন্স তৈরি হলো, ঘুম আসছে না বা খুব বেশি ঘুম হচ্ছে, একদম খিদের জায়গাটা সমস্যা তৈরি হলো, তখনই কিন্তু বুঝতে হবে। তার সাথে সাথে তার কর্মক্ষেত্র এবং তার পারস্পরিক সম্পর্ক, সেটা বাবা মার সাথে হোক, পার্টনারের সাথে হোক, আশেপাশে বন্ধু বান্ধবের সাথে হোক, সেটা যখন সমস্যায় পড়ছে, সমস্যায় জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, যে একজন মানুষ ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে বা প্রচণ্ড খিটখিটে হয়ে যাচ্ছে, তার জন্য সমস্ত সম্পর্কেই তার মধ্যে একটা ঝামেলা তৈরি করে দিচ্ছে, সেই সময়টাই কিন্তু আমাদের তখন বুঝতে হবে যে না, এবার তাকে মনোবিদের কাছে নিয়ে যেতেই হবে। মানে যখন একজন মানুষকে কেউ নিয়ে যাচ্ছে একজন সাইকোলজিস্টের কাছে বা সাইকোথেরাপিস্টের কাছে, বা সে নিজে থেকে গেলে খুবই ভালো, যখন একেবারেই তাকে নিয়ে আর পারা যাচ্ছে না, তখন তাকে অবশ্যই সাইকোথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্ট রেকমেন্ড করা খুব বেশি করে দরকার। কিন্তু এই যে জায়গাটা, এই যে তুমি বললে এই টার্নিং পয়েন্ট যেখানে তাকে নিয়ে আর কেউ পারছে না, সেই মুহূর্তে যখনই তাকে সাইকোথেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া হবে বলে বলা হচ্ছে, সেই মুহূর্তেই হয়তো সে ডিনাই করছে যে না, আমি কি পাগল যে আমি কি সাইকোথেরাপিস্টের কাছে যাব? এই জায়গাটা থেকে কিভাবে মানুষকে মুভ করানো যেতে পারে? তার কারণটা হচ্ছে বেশিরভাগ মানুষের তো ইনসাইট নেই। ইনসাইট না থাকলে সে থেরাপিস্টের কাছে যাবে কেন? সেক্ষেত্রে যখন দেখতে হচ্ছে না এই মানুষটার জন্য বাদবাকি মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন ধরুন আমরা জানি মানসিক একটি রোগ রয়েছে স্কিজোফ্রেনিয়া, সেখানে একটা তার সিমটমস হচ্ছে সন্দেহ করা, সব কিছু সে সন্দেহ করছে। তাকে চা দেওয়া হলো, সে মনে বসে বলছে যে তুমি কি চায়ে বিষ মিশিয়ে দিয়েছো, সে সাথে সাথে দেখে বলছে যে খবরে আলোচনা হচ্ছে ওরা কিন্তু আমায় নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, তো এগুলোকে বলা হয় ডিলিউশন, আমরা সাইকোলজিস্টরা বলি ফলস বিলিভ, ডিলিউশন, আরও অনেক রকমের হ্যালুসিনেশন। সে একজন মানুষের সাথে কথা বলছে যেই মানুষটার আসলে এক্সিস্টেন্সই নেই, সে কিন্তু পরিষ্কার তাকে দেখতে পাচ্ছে। এবার সে তো তার জায়গা থেকে একদম ঠিক, তার কারণ তার তো একটা ব্রেনে বিশাল গোলমাল ঘটে গেছে, সেই সময় সেই মানুষটাকে না জানিয়ে তাকে ওষুধ খাওয়াতে হয় তার উপকারিতার জন্য। নইলে নার্ভ যদি কাম ডাউন না করানো যায় তাকে তো কোথাও নিয়েই যাওয়া হবে না। সেক্ষেত্রে সেই মানুষটাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা যেতে পারে। অনেক ভালো ভালো রিহ্যাব রয়েছে আমাদের এখানে এবং ভারতবর্ষের জুড়েই রয়েছে রিহ্যাব। সেই রিহ্যাবিলিটেশন সেন্টারে তাকে নির্দিষ্ট সময় ওষুধ খাওয়ানো, তারপর তাকে আস্তে আস্তে সাইকো এডুকেট করা, যেটা মানুষকে আসলে খুব বেশি করে দরকার। তার সমস্যা কম হোক অথবা সমস্যা খুব বেশি হোক, সেটা তার যদি একটা সাইকো এডুকেশন হয়ে যায়, মানে হচ্ছে যে মনোবিদরা আসলে কি করছেন, সাধারণ মানুষের সাথে তার তফাৎ কোথায় ঘটে যাচ্ছে, তারা আসলে কি এমন করছেন বা কি এমন বলছেন যেটার জন্য আমি তার কাছে অনেকটা গিয়ে খুলতে পারছি এবং সে আমাকে বুঝতে পারছে, সে আমার কথায় হাসছে না। একজন সিজোফ্রেনিক পেশেন্ট অদ্ভুত কথা বলতে পারে, সেই জন্য এবার যদি আমি তার মুখের ওপর হেসে ফেলি, আর একজন স্কিজোফ্রেনিক পেশেন্ট এসে, এটা খুব মজার একটা ইনসিডেন্ট মনে পড়েছে, মানে যে কেউ শুনে হাসবে, সে এসে বলেছিল যে আমার হাতে না হাতুড়ি ঢুকে গেছে আর ডাক্তার আমার পায়ের চিকিৎসা করাচ্ছে। এই কথা যদি কোনো মানুষ তার বন্ধুকে বলে, সে বলবে কি পাগলের মতো কথা বলছিস। কিন্তু এটা তো সত্যিই যে কোনো মানুষ এই রেসপন্সটাই করবে, কিন্তু সাইকোলজিস্ট সে রেসপন্স করবে না। সাইকোলজিস্ট ওটা নিয়েই কথা বলবে যে আমি বুঝতে পেরেছি তোমার পায়ের ওষুধ দিয়েছে, তুমি বোধহয় ঠিক করে কমিউনিকেট করোনি তোমার ডাক্তারের সাথে, তোমাকে ডাক্তারকে কিন্তু বারবার বলতে হবে যে দেখো আমার কিন্তু ব্যথা হাতে।
তাকে তার জগৎ দিয়ে বোঝাতে হবে। রাইট। তাকে আমি বলতে পারি না তুমি ভুল, আচ্ছা তার কারণ সে তার দিক থেকে ঠিক। হ্যাঁ, আচ্ছা, এরকম কোনো কেস স্টাডি হ্যাঁ, এটা যদি তুমি আমাদের একটু জানাও, যে তুমি হয়তো করেছো, যেখানে তুমি বুঝতে পেরেছো যে তার একটা কোনো মানসিক প্রবলেম ছিল, সেখান থেকে তুমি তাকে হয়তো একটা ভালো জায়গায় নিয়ে গেছো, এরকম যদি কোনো কেস স্টাডি একটা আমাদের সাথে শেয়ার করো। কেসটি আমার আগে আছে, যখন আমি পড়াশোনা করেছি রাজাবাজার সায়েন্স কলেজে, তখন তো আমার প্রচুর কেস দেখতাম। তারপর একটা সময় যখন আমি দীর্ঘদিন কাউন্সিলিংয়ের সাথে যুক্ত, তখনও কেস দেখেছি। ইন্টারেস্টিং কেস স্টাডি একটা ছিল, সেটা হচ্ছে যে আমরা জানি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে একটা ডিসঅর্ডার হয়, সেটাকে আমরা বলি ওসিডি। ওকে। খুব সাধারণ ভাষায় বলতে পারি বাতিগ্রস্ততা বা ছুচিবাই, আমরা স্বাভাবিকভাবে যা বলি। একটা জায়গা অনেকবার মোছা, বারবার জিনিসটাকে ধোয়া, পরিষ্কার করা, সব কিছুর থেকেই মনে হচ্ছে জীবাণু চলে আসছে আমার শরীরে, সব কিছু নিয়ে একটা ঘেন্নায় থাকা। তো প্রথম যিনি এসছিলেন আর কি, তো তিনি এসে চেয়ারে বসতে চায়নি, তার কারণ চেয়ারটাকে তার ভীষণ মনে হচ্ছে খুবই জীবাণু সংক্রমিত হয়েছে, কারণ এই চেয়ারে তো সবাই বসে, তার মানে তো প্রচুর জীবাণু। তো ও ঘেন্নায় দাঁড়িয়েছিল। তো স্বাভাবিকভাবে এই মানুষকে ওষুধ দিতেই হবে, এবং তার সাথে সাথে তার সাইকোথেরাপি। তো ওই থেরাপি বা কাউন্সেলিংয়ে যা হয়, অনেক কথা বলা, তার এই ভয়গুলো শোনা, যে আরও কী কী ভয় হয়, তার বিভিন্ন রকমের ভয়, সে যেগুলো বলতে পারে না পাশের মানুষকে, কারণ পাশের মানুষ শুনেও ভয় পাবে। তো সে খুব স্বাভাবিকভাবে আস্তে 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 মনোবিদ সেই কমফর্টটা তৈরি করে দেয় যে আমরা এইভাবে কাজ করছি। আস্তে আস্তে কথা বলতে 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 অনেক কিছু বেরিয়ে আসে, এবং মনোবিদরাও জানেন যে যারা এই ধরনের অসুখে ভুক্তভোগী হয় তারা কিভাবে ভাবছে। এটাই তো আমাদের পড়াশোনার বিষয়, যে যার যার ওসিডি হচ্ছে তার কিন্তু এই ধরনের ভাবনা তৈরি হয়, তার কিন্তু এই ধরনের পরিবেশকে দেখার চোখ তৈরি হয়। সেই চোখ কিন্তু আমার আপনার থেকে আলাদা, কাজেই তাকে তার মতন করে দেখতে হবে, ঠিক হাতে হাতুড়ি ঢোকার মতনই আর কি গল্পটা। তো এই কাউন্সেলিং করতে করতে জানা যায় তার একটা পূর্ববর্তী সময় একটা খুব বাজে রেপের ট্রমা রয়েছে। তো ঘেন্নাটা আসলে সেখান থেকে তৈরি হয়েছিল। আচ্ছা। এবং সেটা অনেক ছোটবেলায়, ও যখন প্রায় 10 বছর বয়স, সেই সময় তার নিজের ঠাকুরটা তাকে রেপ করেছে। এবার সেই কথা সে কাউকে বলতে পারেনি, কারণ জানে বললে কি হবে। মাকে তো একটু ইনিশিয়াল বলতে গেছিল, মা বলেছিল এই কথা তুমি কাউকে বলবে না। তখনই প্রেস করে দেওয়া হয়েছে, তাকে সাপ্রেস করা হয়েছে। তারপর তার সম্পর্ক তৈরি হয়েছে, সেটা টেকেনি। তারপর তার বিয়ে হয়েছে, এখন তা মোটামুটি একটা মাঝ বয়সে গিয়ে পৌঁছেছে। এবার এতদিনকার ট্রমা এবার বেড়ে 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 এই জিনিসটা এখন খুব ভায়োলেন্ট হয়ে গেছে, তার কারণ তার সাথে তার স্বামীর সম্পর্ক এই মুহূর্তে খুব একটা ভালো নয়, সেটা একটুখানি ডোমেস্টিক ভায়োলেন্সের দিকে গেছে। একটা ট্রমা কি হয়, আরেকটা ট্রমা মনে করিয়ে দেয়, আগের ট্রমা মনে পড়ে গেছে, সেটা অ্যাসোসিয়েট হয়ে ওসিডি এত লেভেলে বেড়ে গেছে, এতটাই ঘেন্না বেড়ে গেছে, সে এখন সমস্ত কিছু দেখেই তার মনে হচ্ছে যে আবার আমার শরীরের মধ্যে সেই যন্ত্রণা, সেই অস্বস্তি তৈরি হতে পারে। তো সেই দীর্ঘ সাইকোথেরাপির মধ্যে দিয়ে উনি এখন অনেকটা বেটার, ওষুধ খেয়ে অনেকটা বেটার, অনেকটা ইন্ডিপেন্ডেন্ট। এই যে ধরে নাও আমরা বলি যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কে আমরা একটা সময় ধরে নাও একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা যখন যুবক যুবতী থাকে, তারা প্রেমে থাকে, ভালোবাসায় থাকে, তখন তাদের প্রত্যেকটা জিনিস ভালো লাগে। আস্তে 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 এই দুজনের মধ্যে একটা এমন ডিফারেন্সিয়েট ক্রিয়েট হয়, এমন একটা ডিফারেন্ট মেন্টালিটি ক্রিয়েট হয় যে নর্থ পোল সাউথ পোল, এই যে জায়গাটা হয়, এটা কি তোমাদের মনোবিদরা কোনোভাবে ঠিক করতে পারো? মানে এটাও কি তোমাদের সাবজেক্টে আসে? হ্যাঁ, এটাকে আমরা বলি কাপল কাউন্সেলিং। যখনই সমস্যা তৈরি হচ্ছে তখন দুজন একসাথে আসছে, এবার বিভিন্ন রকমের মেথড অ্যাপ্লাই করা হয়। এক একটা কাউন্সেলিংয়ের তো এক এক রকমের মেথড। কাপল কাউন্সেলিংয়ে ধরুন একটা খুব ইজি মেথড আছে, সেটা হচ্ছে যে আমরা বলি যে যেই মানুষটা সমস্যা নিয়ে আসে, হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, অনেক সময় দেখা যায় যে সমস্যা ওয়াইফের, কিন্তু হাজব্যান্ড গেলেন এটা বলে যে আমি আমার সমস্যা নিয়ে যাচ্ছি, সেখানে তুমি রেফারেন্স হিসেবে থাকো, কারণ তুমি তো যাবে না সাইকোলজিস্টের কাছে, আমি যাচ্ছি। সেই ক্ষেত্রে হাজব্যান্ডের সাথে মনোবিদ কথা বললেন, তারপর ওয়াইফের সাথে কথা বলেন, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আচ্ছা তাহলে সমস্যাটা আসলে এই দিক থেকে আসছে। তো সেটা কাউন্সেলিং করতে করতে ধরুন এরকম আমরা অনেক সময় করে থাকি যে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে আপনি নিজের সম্পর্কে 3টে পজিটিভ কিছু বলুন। ও তাড়াতাড়ি বলে দেবে যে আমি খুব সিরিয়াস, আমি খুব হার্ডওয়ার্কিং, আমি সংসারের জন্য অনেক কিছু করি ইত্যাদি। আচ্ছা, এইবার আপনি আপনার ওয়াইফের সম্পর্কে কিছু নেগেটিভ কথা বলুন। ও ভীষণ ঝগড়া করে, ও খুব এই করে, ও খুব তাড়াতাড়ি ব্যাপারগুলো। আচ্ছা, আপনি আপনার নিজের সম্পর্কে কিছু নেগেটিভ কথা বলুন।
টাইম নেয়। আপনি আপনার ওয়াইফের সম্পর্কে কিছু পজিটিভ কথা বলুন, আরো টাইম লাগলো। দিস ইজ কল্ড রিয়েলাইজেশন। ওকে, মানুষ তো ইনফরমেশনে বদলাবে না, একমাত্র উপলব্ধি হলেই তবে মানুষ বদলায়। নইলে আমরা কি বলি, বুঝে শেখার থেকে ঠেকে শেখা অনেক বেশি কার্যকরী। কেন বলছি? কারণ সেখানে যে উপলব্ধি হয় তবেই না একজন মানুষ বদলাচ্ছে। যখন সে সময় নিল তখনই বলতে শুরু করলাম, দেখেছো তো আমরা কিন্তু কেউ নিজের দোষ দেখি না, আমাদের সম্পর্কে খারাপগুলো বলতে কত সময় লাগে, অথচ অন্য সম্পর্কে খারাপ আমরা কত সহজভাবে বলে ফেলি। জাস্ট একটা সাইকোলজিক্যাল টেকনিক আমি ওর ওপর ইউজ করেছি, সাথে সাথে দেখলাম এই রিয়াকশন। ওর নিজের একটা উপলব্ধি তৈরি হলো যে হ্যাঁ মানে হ্যাঁ একটু কি বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এইখান থেকে বিষয়টা শুরু হলো অন্যভাবে দেখা। রাইট। আচ্ছা, আমরা পজিটিভ অ্যাফার্মেশন, এটা একটা আমরা এই মুহূর্তে দেখছি যে সব জায়গাতে সোশ্যাল মিডিয়াতে যে পজিটিভ অ্যাফার্মেশন আমাদের জীবনে অনেক কাজ করে, কিন্তু এটাকে যদি কোনোভাবে আমরা মানসিক দিক থেকে জুড়তে যাই তাহলে এটার সাথে কোনোভাবে আমরা পজিটিভিটি, এটাকে বুস্ট করা, এই জায়গাটাকে কি আনা যেতে পারে? পজিটিভ ব্যাপারটা না আমরা বলি টক্সিক পজিটিভ হয়ে গেছে। যেই সময় করোনা হয়েছিল সেই সময় থেকে আর ওটা বলা শুরু হয়েছে, বি পজিটিভ বি পজিটিভ বি পজিটিভ। হয় না, বি ভালনারেবল, বি নেগেটিভ। তুমি ভয় পেয়ে আছো, তুমি ভালো নেই, আমার চারপাশ যখন ভালো নেই আমি আলাদা করে ভালো থাকবো না, আর এটাই খুব স্বাভাবিক। এগুলো হচ্ছে একটু কিছু কল্পনাপ্রবণ কথা, ফ্যান্টাসির কথা, যার সাথে জীবনের কোনো মিল নেই, যেটা কিনা একদমই রিয়ালিটি নয়। কাজেই হ্যাঁ, এটা মেনে নেওয়া খুব দরকার যে হ্যাঁ আমি অসহায়, আমি ভীত, আমার সাথে যা হয়েছে ভালো হয়নি, এইখান থেকে আমি আমার জীবনটা একটু কি অন্যরকমভাবে দেখতে পারি না, সেটা অনেক বেটার প্র্যাকটিক্যাল ডিসিশন, প্র্যাকটিক্যাল পথ চলা। রাদার দ্যান যদি আমি এই প্রলেপটা দিই না 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 আমি পজিটিভ হব, আমি একদম এই থাকবো, এটা হচ্ছে ওই ওপর প্রলেপ দিয়ে দেওয়ার মতন। তাহলে তুমি বলতে চাইছো যে আমরা 3 Idiots যখন দেখছি, হ্যাঁ সেই যে একটা ব্যাপার ছিল যে অল ইজ ওয়েল, আমরা এটা বললে আমাদের সাইকোলজিক্যালি আমরা একটা জায়গায় যাচ্ছি যে আমাদের মনটা ওইভাবে তৈরি হয়ে যাচ্ছে যে ঠিক আছে কিছু হোক, আমি এই ভয়টাকে দূরীভূত করতে পারছি। তাহলে আমরা এই যে আজকের যে সেশনটা ছিল, আমরা এখানে অলওয়েজ আমরা দেখেছি যে একটা জায়গা আমাদের এই মানসিক বিকার হোক, মানসিক রোগ হোক, মানসিক স্বাস্থ্য হোক, হোয়াট এভার, এই জায়গাটা আসছে কিন্তু ভয় থেকে। আমাদের একটা আগত ভবিষ্যতের কি হবে সেটার ভয় থেকে আমরা অনেক বেশি সেটা নিয়ে ভাবিত থাকছি, চিন্তা করছি, আর তার পরিপ্রেক্ষিতে আমাদের এই ডিস্টারবেন্স, এই ডিসঅর্ডার এগুলো হচ্ছে। সেটা তুমি যে কোনো রকমভাবে মানসিক তুমি ডিসঅর্ডার বলছো, সব জায়গাতে কিন্তু একটা ভয় কাজ করছে ব্যাকএন্ডে। তাহলে এটার সাথে পজিটিভ ভাইবস কোনোভাবে যদি এটাকে প্রলেপও দেয় তাহলেও কি কাজ করবে না বলে তোমার মনে হয়? কিছুটা কাজ করে, ওটা হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশন, অল ইজ ওয়েল কথাটা যেরকম, যে সবসময় তোমার ব্রেনকে এমন সেন্টেন্সে বাঁধা যেই সেন্টেন্সে কোনো না যেন থাকে, রাইট, না থাকলে কিন্তু চলবে না। আজ যেন আমি পরীক্ষায় গিয়ে ভয় না পেয়ে যাই এটা বলবো না, আজ যেন আমি পরীক্ষা সুস্থভাবে দিতে পারি, এটা আমার একটা অ্যাফার্মেশন হতে পারে। কিন্তু ভয় না পেয়ে যাই, নাটা আমার ব্রেন কিন্তু খুব ভালো করে ক্যাচ করে নেয়। সেই জন্য পজিটিভ অ্যাফার্মেশন আমাদের সাইকোলজিস্টরাই বলেন সবসময় যে পজিটিভ অ্যাফার্মেশন রাখলে সেটা অনেক ভালো করে কি হয়, সেলফ, আমরা যে কন্টিনিউয়াস সেলফ অ্যাপ্রাইজাল বা সেলফ ফিডব্যাক দিচ্ছি, সেলফ অ্যাপ্রিসিয়েট করছে, সেটা তো এখনকার দিনে অনেক বেশি করে ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা জানি প্রচুর ট্যাগলাইন আছে, নিজেকে ভালোবাসো তুমি এবার, যেটা খুব ভালো ট্যাগলাইন আমরা জানি, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, এইটা একটু হলেও কষ্টের, আমাকে আমার মতো থাকতে, এটা কি কষ্ট থেকে একটা মানুষ বলছে, কিন্তু নিজেকে ভালোবাসো তুমি এবার কিন্তু একটা পজিটিভ অ্যাফার্মেশনের জায়গা, যে সেখানে আমি বলছি যে হ্যাঁ আমার নিজেকে ভালোবাসা দরকার, আমার নিজের জায়গাগুলোকে প্রায়োরিটি দেওয়া অনেক বেশি করে দরকার। এখনই অ্যাওয়ারনেসগুলো অনেক বেশি করে হয়েছে। ওকে, আমরা এই মুহূর্তে আরেকটা জায়গা দেখি যে একটা মানুষ সারাদিন ভালোভাবে কাজ করছে, খাওয়া দাওয়া করছে, রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে, সব কিছু ওকে, হঠাৎ করে সে আমারই কোনো বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, বা আমরা এটা দেখতেই পাই, সচরাচর দেখতে পাই যে আমি ভালো নেই, আমার ভাল লাগছে না, দূর কিছু ভাল লাগছে না, হঠাৎ করে একটা সারাদিনের 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা সে খুব ভালোভাবে এনজয় করলো, তারপরে তার মনে হলো না আমি ভালো নেই, ভালো লাগছে না।
এই যে একটা ব্যাপার হচ্ছে, এটাকে তোমরা কিভাবে দেখো বলে যদি একটু ডিটেল করো জিনিসটা। মন ভালো নেই বা মন খারাপ থাকাটা তো একটা খুব স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু এটা ভালো থাকবে, কন্ট্রাডিক্টরি খারাপ হচ্ছে না। থাকবে। আমি সারাদিন এনজয় করলাম, সারাদিন আমি লং ড্রাইভে গেলাম, সারাদিন আমি খেলাম, সারাদিন আমি এনজয় করলাম, সারাদিন আমি পড়াশোনা করলাম, সারাদিন আমি হোয়াট এভার যা যা আমার কাজ করলাম, তারপরে আমার হঠাৎ করে মনটা একটা মুভমেন্টে গিয়ে মনে হলো না আমার তো সারাদিন কিচ্ছু হলো না, ভাল লাগছে না। এই যে জায়গাটা, এই জায়গাটা কিভাবে ঠিক করা যেতে পারে? ঠিক ওইভাবে কি হয়, সব কিছু যেমন ঠিক হয় না ওরকমভাবে ঠিক হয় না। দেখতে হবে যে সমস্ত কিছু তো পৃথিবীতে নিখুঁত হবে না। আমাদের নিজস্ব অনেক কিছু বোঝা জমে থাকে মনের মধ্যে। এই যে আমার এনজয় করা, আউটিংয়ে যাওয়া, এদিক ওদিক বন্ধুদের সাথে খেয়ে বেড়ানো, আড্ডা মারা, কিন্তু একটা শূন্যতা হয়তো আমার মধ্যে রয়ে গেছে। সেই শূন্যতাই আসলে দিনের শেষে আমাকে নক করে, যেই কারণে আমাদের ঘুম আসতে দেরি হয়। কেন? কারণ ওই সময় যাতে আমি বোর হচ্ছি, বাকি সময় তো খুব উত্তেজিত, বাকি সময় তো আমাকে মোবাইল থেকে শুরু করে সব কিছুই খুব উত্তেজনায় ভরিয়ে রাখছে। এইবার যখন আমি সমস্ত কিছু আলো নিভে শুতে যাচ্ছে, ওই দিনের শেষে তুমি খুব একা, এরকম একটা জায়গা তৈরি হচ্ছে, তখন আমি কি করছি, তখন আমার ডার্কনেসটা আমার চোখের সামনে আসছে, চারপাশে অন্ধকার হচ্ছে, ডার্কনেসও আমার চোখের সামনে আসে, রিয়ালিটি আসছে, যে রিয়ালিটি অবশ্যই আমার সুখ দেবে না। বাস্তব তো কোনো সুখ দেয় না, সুখ দিচ্ছে এই জাস্ট কয়েকটা পপ আপ জিনিসপত্র আমার জীবনে। এই জন্য আমাকে সুখ খুঁজে নিতে হচ্ছে লং ড্রাইভে গিয়ে, এখানে গিয়ে, ওখানে গিয়ে। এই যে একটা না পাওয়ার শূন্যতা, বেশিরভাগ মানুষের জীবনেই তো তাই। মানুষের জীবন তো বহু না পাওয়া, হেরে যাওয়া, অপমান, বোঝা, অনেক কিছু দিয়ে সেইটা আবার ফিরে আসছে। এবার দেখতে হবে সেটা যদি খুব ক্রনিক হয়ে যায়, মানে আমার দীর্ঘদিন ভালো লাগছে না, এবং এই ভালো না লাগার ফলে আমার রাতে ঘুম চলে যাচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, মারাত্মক কান্না পাচ্ছে, গলার কাছে কান্না জমে আছে, এবং এতটাই সেটা বাড়াবাড়ি হয়ে গেল যে আমার আর লং ড্রাইভও ভালো লাগছে না, আমার গল্প করতেও ভালো লাগছে না, আমার খেতে যেতেও ভালো লাগছে না, তখন কিন্তু দেখতে হবে যে এটা ডিপ্রেশনের কোনো লক্ষণ কিনা। কারণ ডিপ্রেশন থেকেই সুইসাইড হয়, এবং সুইসাইডাল থট আসা ডিপ্রেশনে কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। কাজে তখন ওই যে আবার মনোবিদের কাছে যাওয়া, যে এই যে একটা বন্ধুকে যদি আমি বলি না অনেক সময় যে আমার না কিছু ভাল লাগছে না, সাথে সাথে বন্ধু হয়তো আমায় বলবে, ওহ কেন ভাল লাগছে না, কোনো ব্যাপার না, এই তোদের না যত ন্যাকামি, বিভিন্ন এই ধরনের রেসপন্সই আসে। মনোবিদ কিন্তু প্রথমেই আপনাকে বলবে না কেন ভালো লাগছে না, মনোবিদ হয়তো আপনাকে জিজ্ঞেস করবে যে কতদিন ধরে এইরকম হচ্ছে, আপনি একটু আমাকে ভালো না লাগার কিছু কারণ বলতে পারবেন। এইবারও খুলতে শুরু করলো যে আমার এই রকম একটা ঘটনা ঘটেছিল, তার জন্য ওটা না আমাকে মাঝে মাঝে খুব ট্রিগার করে, জানেন তো। কি হলো, প্রশ্নটা কিন্তু বদলে যায়। এই ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, কয়েকদিন আগে আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম, আমার ভীষণ ব্যস্ততা বেড়ে গেছে, তো আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, এত কাজ সামলাতে হচ্ছে চারদিকে, বাড়িতে বেশিক্ষণ থাকতে পারছি না। যতবার বন্ধুদের বা সিনিয়র কাউকে বলেছি, সবাই আমাকে বলেছে ব্যস্ততা তো খুব ভালো, ব্যস্ত আছিস মানেই তুই ভালো আছিস, ব্যস্ত থাকছিস মানে এই, ব্যস্ত মানে ওই, সবাই সাজেশন দিয়েছে। তো আমার একজন সাইকোলজিস্ট সিনিয়র টিচার, তো ওনাকে আমি বলেছি, উফ ম্যাম ভীষণ ব্যস্ত হয়ে গেছি, আর পারছি না। তখন ম্যাম আমাকে বলেছেন যে অন্বেষা, ব্যস্ততা তোমার কেমন লাগে? এই আমি বলা শুরু করলাম যে ম্যাম আর বলবেন না, এই ওই তাই সেই, এই ওই এই, মানে কি উনিও কিন্তু প্রশ্নই করলেন, কিন্তু উনি এমন একটা প্রশ্ন করলেন যেখানে আমার ওনাকে বলার অনেক জায়গা তৈরি হয়ে গেল। এখানেই তো ট্রেনিংটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কারণ মানুষটা বুঝতে পারছে। তারপর আমি যখন বললাম তখন উনি বললেন, আচ্ছা তুমি আমাকে এই জায়গাটা আরেকটু বলতে পারবে, যে আমি ওনাকে বলেছিলাম যে আমার ভীষণ ব্যাক পেন আর নেক পেন হচ্ছে, তো উনি তখন বললেন যে আচ্ছা ব্যাক পেন নেক পেনের জায়গাটা আরেকটু বলো তো, মানে কতটা হচ্ছে, কখন, আরে ডিটেল বলো। এবার উনি অনেক কিছু শুনলেন, তার মধ্যে থেকে কিন্তু উনি দেখলেন যে কোনটা মেজর প্রবলেম করছে ওর, যদি তোর কি এই সিমটমসগুলো স্পন্ডাইলাইটিসের দিকে যাচ্ছে সেটা দেখ, তুই কিন্তু স্ট্রেসড হচ্ছিস খুব বেশি সেখান থেকে। এবার উনি আমার এই ভয়গুলো দেখাচ্ছেন না, কিন্তু উনি জাস্ট আমাকে আমার মতো করে খোলাচ্ছেন, সাজেস্টও করছেন না, উনি শুধু কয়েকটা প্রশ্ন করছেন যে আমাকে একটুখানি তোর ব্যাক পেন বা নেক পেনটা নিয়ে একটু বলতো, শুধু এইটুকুই বলেছেন। আমি ওনাকে আরও অনেক কিছু বলে দিলাম, এই ওই তাই, এইটা হয়েছে, এরমভাবে ব্যথা করে, আমি বালিশে শুতে পারছি না, আমি চাদর পেতে শুচ্ছি, এত কিছু। আচ্ছা তাহলে কি তুই এই বিষয়ে কারোর সাথে কথা বলেছিস? জাস্ট কয়েকটা প্রশ্ন, আমার উত্তরটা অনেক বেশি, তার কারণ উনি একজন মনোবিদ। এই সেম কথা বন্ধুকে বলি, বন্ধুরা বলবে আরে বাবা এই তো জীবন, এখনই তো কাজ করবি, এখনই তো ব্যস্ত হবি, এখনই তো শরীর খারাপ হবে, এই নেক পেন ব্যাক পেন কোটি কোটি মানুষের হচ্ছে, এইসব নিয়ে তো ভাবার কোনো দরকার, বালিশ বদলে না। হ্যাঁ বালিশ বদলে না।
তো এই ডিফারেন্সটা খুব বেশি করে চোখে পড়ে। এই যে কথাটা এলো স্ট্রেস, অনেকক্ষণ ধরে মানে এইটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক। স্ট্রেস ম্যানেজমেন্ট এটার কোনো ঘরোয়া টোটকা কিছু আছে তোমরা যদি বলো? ঘরোয়া টোটকা সাধারণ মানুষ খুব বলে, যোগব্যায়াম কেউ করবে না, এক্সারসাইজ লোকে ল্যাদ খাবে, হাঁটতে বেরোনো, সকালে উঠে হাঁটতে বেরোনো, রাইট। খুব এগুলো হচ্ছে খুব চ্যালেঞ্জিং বিষয়। সুস্থ থাকতে ভালো খাওয়া দাওয়া করুন। এবার দেখুন এগুলো করলে খুব ভালো হয়। ঠিক যেমন 3 মাস পর পরীক্ষা, রোজ একটু একটু করে পড়লে আমি উতরে যাব, কিন্তু আমি ম্যাক্সিমামের কথা বলছি, 90% কিন্তু 3 দিন আগে না হলেও 7 দিন আগেই পড়তে বসবে, আমি জানি। রাইট। কারণ আমরা তো এইভাবেই জীবনটা কাটিয়েছি, যে প্রথমে বলছিলাম না যে যেভাবে ভেবেছি আর যা জুটছি দুটো কিন্তু একদম আলাদা। কাজেই স্ট্রেস ম্যানেজমেন্টের এখন মানে লোকে যেটা স্ট্রেস ম্যানেজ করতে যায় সেটা কী করে, ভুলভাল জাঙ্ক ফুড ইত্যাদি খায়। স্ট্রেস ম্যানেজমেন্টের একটা খুব ভালো জায়গা হচ্ছে আপনি অবশ্যই জাঙ্ক ফুড খাবেন, জাঙ্ক ফুড খেতে আমি বারণ করছি না, যদি সম্ভব হয় বাড়িতে রান্না করে একবার ট্রাই করে দেখুন। তার কারণ রান্না খুব ভালো একটা থেরাপি, কুকিং ইজ অলসো আ গুড থেরাপি। রাইট। তার মধ্যে স্যাটিসফ্যাকশন আছে, তার মধ্যে মজা আছে, বন্ধুকে ফোন করা যেতে পারে, সেখানে অনেক গল্প করা যেতে পারে, সেখানে পিএনপিসিও করা যেতে পারে, প্যাসিভ অ্যাগ্রেশন খুব ভালো। এবং মেডিটেশন যোগা যদি একদমই না হয়, কারণ আমরা যখন স্থির হয়ে বসছি এই দৌড়নো জীবন থেকে স্থিরতায় যা হয় অনেক কিছু অ্যাট আ টাইম মাথার মধ্যে কিলবিল করে। আমায় একজন বলেছিল, মানে একজন পেশেন্ট আমাকে বলেছিল যে আমার না মাথাটা মনে হয় সেই সময় একটা বাতাসা, আর ভাবনাগুলোকে মনে হয় পিঁপড়ে। সবাই এসে খেতে শুরু করলো আমার মাথাটা ওই সময়, মানে এটা বলেছিল, সেটা বলেছিল, ওটা বলেছিল। আমাদের সকলের এটা হয় ঘুমানোর আগে, যেই কারণে আমাদের প্রচুর কিছু মাথায় আসে এবং যা আমরা ভুলে গেছি সারাদিন সেগুলো মনে পড়তে থাকে। এই এটা করা হলো না, এই ওটা বলা হলো না, কন্টিনিউয়াস চলে। তো সেই ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট করবার জন্য যখন আমরা যোগাসন বা মেডিটেশন করছি সেটা খুব পেইনফুল হয়, কারণ ওই চোখ বন্ধ করে একটা বিন্দুর দিকে মনোযোগ দেওয়া বা চোখ খুলে একটা স্পটে তাকিয়ে থাকা, এই একাগ্রতা, এই মন বসাতে না পারা খুবই অসুবিধাজনক একটা বিষয় তৈরি হয়। কাজেই স্ট্রেস ম্যানেজমেন্টের একটা জায়গা এখন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। যে কেউ এই মেডিটেশন আপনারা পেয়ে যাবেন ইউটিউবে, জাস্ট মাইন্ডফুলনেস মেডিটেশন আপনারা টাইপ করবেন, গৌতম বুদ্ধার এই যে মেডিটেশনটা, সেখানে কি করা হয়, সেখানে আপনাকে চোখ বন্ধ করে বলা হয় যে কিভাবে নিঃশ্বাস নিচ্ছেন তার উপর নজর রাখুন, কিভাবে ছাড়ছেন তার উপর নজর রাখুন, 2 কাউন্টে নিঃশ্বাস নিন, 2 কাউন্টে নিঃশ্বাস ছাড়ুন। এইবার আপনি কানে কি শুনতে পাচ্ছেন শুধুমাত্র সেখানে ফোকাস করুন, আপনি যেখানে বসে আছেন সেই বসে থাকার টেক্সচার আপনি ফিল করুন, আবার আপনি নিঃশ্বাস নিন এবং এই মোমেন্টে বাঁচুন। কি হচ্ছে, এই মেডিটেশনটার ইনস্ট্রাকশন আছে এবং এই আপনি কিন্তু মেডিটেট করছেন কিন্তু ইনস্ট্রাকশন ফলো করে। কাজেই আপনার কনসেন্ট্রেশন সেই সময় অনেক বেশি বাড়ছে এবং আপনি রিল্যাক্স হচ্ছেন। সো দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে। ওষুধ খাওয়ানোর মতোই হয়ে যাচ্ছে। হ্যাঁ, জোর করে হচ্ছে, কিন্তু সেটা একটু বুদ্ধিদীপ্ত ওয়েতে হচ্ছে। রাইট। এই যে বাচ্চাদেরকে বলা হয় না অ্যাটেনশন স্প্যান বা ইত্যাদি, অ্যাটেনশন স্প্যানের জন্য এই করো ওই করো, তখন সেগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায় ওদের জন্য। অ্যাটেনশন স্প্যানের একটা খুব মজার আমরা এক্সারসাইজ দিই সাইকোলজিস্টরা, যে কোনো ইংলিশ নিউজ পেপারের একটা প্যারাগ্রাফ নিয়ে সেখানে শুধু ভাওয়েল কাট করতে হবে। ধরুন একটা প্যারাগ্রাফ আপনি ইংলিশে যে কোনো একটা কিছু বলতে পারেন, যে দ্য রেলওয়ে মিনিস্টার, ধরুন এটা একটা লেখা আছে, সো TH কাটবে না, ইটা জাস্ট পেন্সিল দিয়ে স্ট্রোক করলো, ইটা কেটে দিল, রেলওয়ে, আচ্ছা আর এর পর এ আছে কেটে দিল, আই আছে কেটে দিল, এলটা কাটলো না, ডাব্লু কাটলো না, এটা কেটে দিল। এইভাবে অ্যাটেনশন স্প্যান খুব বাড়ে। এটা যদি প্র্যাকটিস করতে থাকেও ওর কনসেন্ট্রেশন আর অ্যাটেনশন খুব ভালোভাবে বাড়বে। সো এইরকম টেকনিক ইউজ করা, যে টেকনিকগুলো মজার কিন্তু কার্যকরী, তার জন্য বুদ্ধি খাটাতে হয়েছে, তার জন্য রিসার্চ করতে হয়েছে। রিসার্চ করেই কিন্তু মনোবিদরা কিন্তু মাঠে নেমেছেন, যে কারণে তারা শুধুমাত্র কথা বলে পয়সা নিচ্ছেন না, কিন্তু এই টেকনিকগুলোও তারা অ্যাপ্লাই করছে মানুষের ওপর। আমরা অন্বেষা বন্দ্যোপাধ্যায়কে এতক্ষণ দেখছি অ্যাজ এ সাইকোথেরাপিস্ট, মনোবিদ হিসেবে। এর সঙ্গে ওর আর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে ও কিন্তু অ্যাক্টর। এই যে অভিনয় জগৎ আর সাইকোথেরাপিস্ট, তুমি এটাকে কিভাবে রিলেট করো? তোমার কি কোনোভাবে উপকার হয় এটাতে? দুটোকে একসাথে কাজ করতে গিয়ে কোনো রকম হার্ডেল বা বাধা বিপত্তির সম্মুখীন কি তুমি হও?
আমি ছোটোবেলা থেকে অভিনয় করতে চেয়েছি, তারপর একটা সময় মনে হয়েছে অভিনয় নিয়ে আমি এগোবো। আর অভিনয় পড়াশোনা যেটা আমাদের দেশে হয়ে থাকে, যেমন এনএসডি আমার ইচ্ছে ছিল, কিন্তু সেখানে ডিপ্লোমা হয়, সেখানে কোনো রকম কোনো ডিগ্রির ব্যাপার থাকে না। তখন আমার মনে হয়েছে যে অভিনেতার মনটা তো একটা খুব বড় টুল, মানে একজন অ্যাক্টরস মাইন্ড কীরকমভাবে বদলাচ্ছে চরিত্রের সাথে। কেন আজকে আমার সালমান খানের অভিনয় এত মনে ধরছে না, নাসিরুদ্দিন শাহের অভিনয়টা এতটা মনে ধরছে? কিসের জন্য আমার কাছে কামাল হাসান এত বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠছেন? কিসের জন্য এই অ্যাক্টররা আমার মনে কীভাবে এতটা ইম্প্যাক্টফুল হয়ে উঠছে? তো এই প্রশ্নের জন্যই আর কি আমার তখন মনে হয়েছিল যে না, সাইকোলজি নিয়েই পড়া যেতে পারে, তাতে আমি মানুষের মনও বুঝবো, একটা সময় পর ইচ্ছে ছিল যে আমি অভিনেতার মনটাও বুঝবো। তো এখন আমি দুটোকে মেলাতে পেরেছি, আমি দুটো নিয়ে একসাথে কাজ করছি। সেটা হচ্ছে ড্রামা থেরাপি। ঠিক যেমন ডান্স মুভমেন্ট থেরাপি হয়, তার জন্য ডান্স শেখার দরকার পড়ে না, জাস্ট মুভমেন্টের ওপর। তো আজকে এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আমরা অন্বেষা বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে পেয়েছিলাম, যার থেকে আমরা মনের দিক থেকে আমরা কিভাবে মানসিকভাবে আরও সুস্থ হতে পারি সেটার ব্যাপারে আমরা অনেক ডিটেলে জানলাম। ধন্যবাদ অন্বেষা বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং প্রতিনিয়ত দেখতে থাকুন। আমাদের কাছে অনেক নতুন নতুন মানুষজন আসছেন, যারা তাদের প্রতিটি ক্ষেত্রে, তাদের নিজস্ব ক্ষেত্রে তারা অনেকভাবে তারা তাদের জায়গায় সুপ্রতিষ্ঠিত বলা যায়। তো তাদেরকে আপনারা দেখতে পারবেন, তাদেরকে আপনারা শুনতে পারবেন, অনেক ডিটেলে জানতে পারবেন। ধন্যবাদ।